এই হারামির বাচ্চা আবার বোর দিকে বাজে নজর দিচ্ছে। ওর আজকে জানি ওর ভালো পাবি। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো, ভিতরে আসো। কেমন আছো তোমরা? আচ্ছা রাজা, তোমরা যে এভাবে না জানিয়ে হুট করে চলে আসলে, আমাদের বাসার ঠিকানা তো তোমরা জানো না, তাহলে আসলে কি করে? ভাবি যে কি কয় না, এই ঠিকানায় কত জিনিসপত্র বানাইছি গ্রামের থেকে, এই ঠিকানা কি ভুল হয়? আম্মু দেখো ওরা ছাগল এনেছে। আম্মা, এটা ছাগল হইলেও ওর একটা নাম আছে, ওর নাম যুবরাজ। রাজা, তোমার যুবরাজকে বাহিরে রেখে আসো না ভাই, ড্রয়িং রুমটা নোংরা করে ফেলছে। আরে এখন তো এইসব কথা, আগে কয়দিন থাকবা? এক সপ্তাহ আগে কিন্তু যাইতে দিব না ভাই। এবার যাওয়ার লিগে আসি নাই, এবার একদম থাইকা যাবো, পুরা শহরে হয়ে যাবো, কাজ কাম খুঁজে লমো, একদম তোমাগুলোকে এক পরিবার হয়ে থাকুম। ঠিক আছে, তোমরা বসো, আমি আসছি। হ্যাঁ, আর রনি একটু শুনে যাও। দেখো, আমি তোমাকে ক্লিয়ার বলে দিচ্ছি, এই গেঁয়ো ভূতগুলো যদি একই ছাদের নিচে আমার সাথে থাকে, তাহলে আমি এই বাড়িতে থাকবো না। তুই একটু শান্ত হও তো রেখা, ওরা মাত্র এসেছে, একটা দুইটা দিন থাকুক, আমি ওদেরকে বুঝিয়ে বলছি। একদিন, 2 দিন, তারপর 1-2 সপ্তাহ, পরশুদিন তুলির জন্মদিন, আমি কাদেরকে পরিচয় করিয়ে দেবো? এই গেঁয়ো ভূতদেরকে। ও যদি তোমার আপন ভাই হতো, তারপর একটা কথা ছিল, সে তোমার সৎ ভাই। আস্তে কথা বলো। এই একটা শব্দ সৎ ভাই, এটা শুনলে না মানে মাথায় রক্ত চিরিক দিয়ে ওঠে। এটা আমার কাছেও বিষের মতো, রাজার কাছেও বিষের মতো। ও আমার ছোট ভাই, কিন্তু ও সবকিছু করেছে জীবনে বড় ভাইয়ের মতো। আমি কলেজে পড়াশোনা করেছি, ও খেতে হাল চাষ করেছে। আজকে আমি যে দাঁড়িয়ে আছি না রনি, পুরোটাই রাজার অবদান। আজকে বন্যায় ওর জমি জিরাত সব গেছে, নাহলে রাজার মতো মানুষ শহরে এসে থাকে। কিন্তু আজকে ও যদি শুনতে পায় ওকে আমি সৎ ভাই বলে অ্যাড্রেস করছি, এই নদীতে বন্যায় জমি জিরাত হারিয়ে না যত কষ্ট পেয়েছে, তার থেকে অনেক অনেক বেশি কষ্ট পাবে। তোমার সমস্ত থার্ড ক্লাস মার্কা ভাই নিয়ে আমি পড়ে থাকতাম। ওরে বাবা, ছাগল এলো কোত্থেকে? কুলি, এখানে কি করছো তুমি? তোমাকে না নিষেধ করেছি ছাগলের কাছে আসবে না? চলো বাসায় চলো এক্ষুনি। মা, এভাবে কথা বলতে হয় না। তোমার মেয়ে তো শহরে থাকে, ও তো কখনো ছাগল দেখেনি, তাই একটু খেলা করছিল, ছাগলের সঙ্গে আদর করছিল। চলো। যুবরাজ, কত কষ্ট করে তোর লিগে কাঁঠাল পাতা পাইছি। ঢাকা শহরে খালি বিল্ডিং আর বিল্ডিং, একটাও গাছ নাই। এই জন্যই আমি ঢাকা শহরে আইতে চাই নাই। তুমি বুঝি এই ছাগলের মালিক? ছাগলের মালিক আমি কেমনে হবো? এই দুনিয়ার সবকিছুর মালিক তো আল্লাহ, আমি খালি পাহারাদার মাত্র। আপনি কে? আমি এই বাড়ির পাহারাদার। কি কোন? এরকম একজন বয়স্ক মহিলার পাহারাদার রাখছে? তোমার মতোই বললাম। ও বুঝছি, আপনি কিন্তু অনেক মজার মানুষ আছেন কালাম্মা। ও মাই গড, বুঝলাম না, এগুলো কি ছাগল এখানে কেন? এই তোমরা মানুষ নাকি অন্য কিছু? গরু ছাগল সব একসাথে আমার ড্রয়িং রুমে? আমার একদম বই আসছে। আর তোমাদের মতো মানুষ কেন? আরে আত্মীয় স্বজন বলে পরিচয় দিতে ঘৃণা লাগে আমার। তাই তোমরা জানো এই সোফার দাম কত? দাম কত জানো? আমি পরিষ্কার করে দিতেছি ভাবি। আপনি যে কি না, আপনি বুঝেন না। আচ্ছা, আমি পরিষ্কার করে দিতেছি। ও ভাইজান, আসো বসো। বাসায় কালকে একটা অনুষ্ঠান আছে, তুলির বার্থডে, তো কিছু গেস্ট ফেস্ট আইতো আর কি। তাহলে তো খুবই ভালো কথা। গেস্ট আসলে তো গেস্ট অনুযায়ী ঘরটাকে সাজাতে হবে, তাই না? আমার তো ফ্ল্যাটটা শুরু না, তো শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আইতেছে কালকে। তুমি এত ইনাই বিনায় কথা বলতেছো কারণ? শোনো রাজা, যেহেতু মেহমান আসছে, তাদেরকে তো আমাদের থাকার ব্যবস্থা করতে হবে। তাই বলছিলাম, তুমি আর রানী যদি ওই সিঁড়ির নিচে জায়গাটাতে একটু ব্যবস্থা করে নিতে কয়েকদিন থাকার জন্য, তাহলে খুব ভালো হতো। ভাইজান ঠিক আছে, তাহলে কালকে সকালবেলা আমরা সিঁড়ি করে চলে যাবো না? না না, অহনি গেলে ভালো হয়, সকালে তো গেস্ট তো চলে আইব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমার মনে হয় কি ভাই ভাবি হারা চায় না আমরা এনে থাকি। এক লাইন বেশি বুঝছো, একটা রাইটের লিগে সিঁড়ির নিচে থাকতে দিচ্ছে, এর লিগে ধরে নিলা, তারা আমাকে ভালোবাসে না। থাকবো তো আত্মীয় স্বজন আইবো, আমরা যদি ঘরে শুয়ে থাকি আত্মীয় স্বজন থাকবো কোন জায়গায়? আপনি সবসময় নিজের মতো করে সবকিছু বুঝেন। কালকে যে তুলির জন্মদিন, কি দিবেন জন্মদিনে? টাকা পয়সা তো কিছুই নেই, চিন্তার মধ্যে ফেলাই দিলি না। আমার এই স্বর্ণের চেইনটা উপর হিসেবে দিয়েন। এটা তো আমাকে বিয়ার চেইন, এই একটাই স্বর্ণ অলংকার আমি দিছিলাম তোরে। মাইয়ার জীবনের সবচেয়ে বড় অলংকার হইতেছে তার স্বামী আর স্বামীর সম্মান। কালকে আপনার যদি সম্মানই না থাকে, তাহলে আমি অলংকার দিয়ে কি করব? কে মেয়েটা? পার্মানেন্ট না ছোটা বুয়া? মানে ও যদি ভালো কাজ করে তাহলে তো আমাদের বাসাতেও কাজ করতে পারে। ও কত টাকা নিবে একটু কথাটা তো বলে দেখ। ওয়াও, দেখতে সুন্দর। এই ছেলে, এদিকে জুতাটা মুছে দে, খাবার সব ময়লা পড়েছে। আমি তো এবারের। আরে তোর পরিচয় জানতে চেয়েছি, হু দ্য হেল আর ইউ? তুই যেই হ, তুই কাজের ছেলে, কাজ করবি।
তুমি কি কাজ করলে রেখা? তোমার ভাইকে দিয়ে আমার ভাইটাকে অপমান করালে। আমি যা করেছি বেশ করেছি, যদি প্রয়োজন হয় আরো করব। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয় বলো তো? না মানে ঢাকা শহরে তো এখন কাজের লোক পাওয়াটা খুব মুশকিল ব্যাপার, তাই না? তোমার ভাইয়ের বউটা তো সারাদিন বসে সময় কাটায়, সে যদি টুকটাক কাজ করে। মাথা ঠিক আছে তোমার? আমার মাথা একদম ঠিক আছে। আমি বুঝে গেছি রানী, এই বাড়িতে থাকলে ওরা ধরে কাজের বেড়ি বানাই ফেলাইবো। আমি ধরে কাজের বেড়িও যদি দিব না, দরকার হলে আমি রিক্সা চালামো, দিন মজুরি করুম। ভাবি, এখানে না আরো 3টা চেয়ার আছিল। ভেঙে গেছে তো তাই সরিয়ে দিয়েছি। ও, তাইলে আপনাদের খাওয়া শেষ হইলে তারপরে আমরা খামুনি। না না, পরে বসার কি দরকার, এখনই বসো, নিচে খালি জায়গা আছে। সমস্যা নাই, বাড়ির মানুষ মাটিতে বসে খাইলে ভালো। আর গ্রামে থাকতো তো আমরা বাড়িতে বসে খাইতাম। আন্তু দিয়ে খাইবা, পরে তাহলে মাংস দিও। রানী, ওইখানে আলু ভর্তা আছে, ডাল আছে আর সবজি আছে, এগুলো দিয়ে নাও। হ্যাঁ ভাবি, পরির লেগা 1 পিস মুরগি দেন। দেখো রানী, আমার স্বামীর একার ইনকামে এভাবে প্রতিদিন মাছ মাংস সবাইকে খাওয়ানো আমাদের পক্ষে সম্ভব না, তাই সপ্তাহে 1 দিন মাছ আর 1 দিন মাংস থাকবে, আর বাকি দিন এসব শাক সবজি ভর্তা এসবই চলবে। তোমাদের যদি শীতের সমস্যা হয় তাহলে তোমরা চলে যেতে পারো। এই বাড়িতে থাকতে হইলে কাজের লোকের মতোই থাকতে হইব, এটা আমি মাইনা নিচ্ছি। তা একটা জিনিস নিয়ে আফসোস লাগে, মাইয়াডারে একটা ভালো স্কুলে পড়ামো। আপনি একটু কাম কাজের খোঁজ করেন না? কাজের খোঁজ করতে গেছিলাম, রিক্সাতে চালামো তার কোনো উপায় নাই। অপরিচিত কারো কাছে রিক্সা দিব না ভাড়া। কি যে করুম কিচ্ছু বুঝতেছি না, এসব অপমান আর ভালো লাগে না। 1 গ্লাস পানি খাওয়াবি? বহেন, আমি আনতেছি। আমি পানি আনতে গেছিলাম, আমার খুব রাস্তাতে আমার জড়ায় ধরছে। ভাই, এই মেয়েটা অন্ধকার আমাকে চাপড়ে ধরেছে। ওরা তো ওর সাহস, তুই আমার পরে নিয়ে বাজে কথা কস, একদম মাটি লই যায় ভালো। রাজা, মুখ সামলায় কথা বলো। আমার ভাই কোনোদিন এই সমস্ত কাজ করতে পারে না। তোমার বউ খারাপ, তোমার বউ চরিত্র খারাপ। রানী, এখানে যদি আমার ভাইকে নিয়ে বানায় আরেকটা ফালতু কথা বলা হয়, আমি কিন্তু কালকে সকালে গিয়ে বাড়ি ছেড়ে চলে যাবো। আপনি এই বাড়িতে থাকবেন না চলে যাবেন সেটা আপনার ব্যাপার। এই হারামির বাচ্চা আবার বোর দিকে বাজে নজর দিচ্ছে, ওর আজকে জানি ওর ভালো পাবে। কারা কি বলো স্যার? কারা কথা আপনি থাকবেন নাকি চলে যাবেন আপনার ব্যাপার। ও আমার বউ, দরকার হলে তুই চলে যাবি। খালাম্মা, খালাম্মার কি হচ্ছে? খালাম্মা তো অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি হাসপাতাল নেওয়ার ব্যবস্থা করেন। আরে আমার কাছে কোনো টাকা নাই। আরে টাকা পয়সা নাই তো ম্যানেজ করেন না, আপনার ভাইয়ের কাছে যান। ভাবি, খালাম্মারে হাসপাতালে নিয়ে লাগবো, কিছু টাকা লাগবো, কিছু টাকা দেন না। নাটক করার জায়গা পাও না, তাই না? নতুন ধান্দা শুরু করছো টাকা নেওয়ার জন্য। ভাবি, খালাম্মারে হাসপাতালে নিয়ে লাগবো। মানুষের জন্য টাকা খরচ করার মতো টাকা আমরা নিয়ে বসে থাকি না, যাও। রানী, ভাবির কাছে টাকা চাইছি, ভাবি টাকা দিয়ে বরং কইছে। আচ্ছা, আমার স্বর্ণের দুলটি বিক্রি করেন। বুয়ারছেনকে তাড়াতাড়ি যান। খালাম্মা, কেমন লাগতেছে আপনার? তোমরা না থাকলে তো এবার আর বাঁচতাম না। হায়াত মত তো আল্লাহর হাতে, আমরা তো ছিলাম মাত্র। আচ্ছা, তোমরা যে আমাকে হসপিটালে নিয়ে আসলা, টাকা পয়সা কোথায় পাইছো? আমার কাছে তো টাকা ছিল না, পরে রানী যে ওর কানের দুলটা আছে ওইটা বেচে দিচ্ছি, টাকা যা পাইছি ওটা দিয়ে কাজ হয়ে গেছে। এখনো 500 টাকা আছে, চিন্তা করেন না আপনি। আন্টি, আন্টি, আপনার এত বাজে অবস্থা হলো, একটাবার আমাকে জানানো প্রয়োজন মনে করলেন না আন্টি? আমি কি আপনার এত পর? এখন জিজ্ঞেস করছো আর বলছো এতই পর? কে যে আপন আর কে যে পর আমি বুঝে গেছি। রাজা রানী না থাকলে আমি তো মরেই যেতাম। আর এই যে তোমার আপন ভাই, ভাইয়ের বোন, ওদেরকে তোমরা তাড়িয়ে দিয়েছো। রাজা রানীর মতো ভালো মানুষ হয় না বাবা। ভাই, এখন থেকে যা হয়েছে ভুলে যা ভাই। আমি জানি আমার মাফ হবে না, আমাকে একটা সুযোগ দে ভাই। আমরা 2টা ভাই, এক লোকে যে কটা দিন আছে 4টা ডাল ভাত একসাথে নিচে একসাথে খামু, আমরা একসাথে থাকুক। না ভাই, আমরা শহরে থাকুম না, আমরা গ্রামে চলে যাবো। তোমাদের কোথাও যেতে হবে না, তোমরা আমার কাছেই রাজা রানী হয়ে থাকবে। ওরা আজ থেকে উপরে থাকবে, ওদের নামে আমি একটা ফ্ল্যাট লিখে দিব।